সম্প্রতি যে ভূমিকম্পটা হয়ে গেল তারপর থেকে কিন্তু সারা দেশে, বিশেষ করে আমি বলবো ঢাকা আর নরসিংদীর মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে। হ্যাঁ, একটা আতঙ্ক তৈরি হয়েছে, যা বেশ চোখে পড়ার মতো। ঠিক। আমি তো খবরে দেখছিলাম অনেকের নাকি স্বাভাবিক জীবনযাত্রা, মানে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। রাতের পর রাত নির্ঘুম কাটাচ্ছেন, সামান্য শব্দ হলেও চমকে উঠছেন। আর এসব ভয়, এই আতঙ্কের একেবারে কেন্দ্রে কিন্তু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: ঢাকা কি আসলেই একটা ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে আছে? প্রশ্নটা খুবই স্বাভাবিক, আর এখন এর উত্তর খোঁজাটা আরও বেশি জরুরি হয়ে পড়েছে। তবে উত্তরটা সত্যি বলতে বেশ জটিল। জটিল কেন? কারণ আমাদের হাতে যে তথ্যগুলো আছে তাতে দেখা যাচ্ছে বিশেষজ্ঞরাই নিজেরাই এই বিষয়ে দুটো ভিন্ন শিবিরে ভাগ হয়ে গেছেন। একদল বলছেন ঝুঁকি অনেক বেশি, আরেক দল বলছেন এতটা আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়তো হয়নি। ঠিক তাই। আর আজকের আলোচনাটা আমরা ঠিক এই জায়গাটা নিয়েই করব। আমাদের হাতে একটা সংবাদ প্রতিবেদন আছে যেখানে এই দুই পক্ষের মতামতই খুব পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। আচ্ছা, আমাদের লক্ষ্য হলো এই ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো একটু তলিয়ে দেখা এবং দেশ জুড়ে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে তার পিছনে আসল চিত্রটা খুঁজে বের করা। খুব ভালো একটা উদ্যোগ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে যে মতবাদটা সবচেয়ে বেশি শোনা যায় এবং যেটা সবচেয়ে বেশি আতঙ্কের জন্ম দিয়েছে সেটা দিয়ে শুরু করি। হ্যাঁ, অবশ্যই। এই মতবাদ অনুযায়ী বিশেষজ্ঞদের একটি দল মনে করছেন বাংলাদেশ, বিশেষ করে ঢাকা ৮.৩ থেকে ৮.৬ মাত্রার একটি ভয়ঙ্কর ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ৮.৩ থেকে ৮.৬, এটা তো অম্মত বিধ্বংসী একটা ব্যাপার। হ্যাঁ, এটা কোনো হালকা কথা নয়। কিন্তু এই দাবির ভিত্তিটা কি? এটা কি শুধুই একটা অনুমান? না, না, একদমই তা নয়। এর পেছনে বেশ জোরালো বৈজ্ঞানিক পর্যবেক্ষণ আছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামালের একটি গবেষণাপত্রের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, আমি দেখেছি। সেখানে উনি ১৯৭৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত, মানে প্রায় ৪০ বছরের ডেটা বিশ্লেষণ করেছেন। আর তাতে দেখা গেছে এই সময়ে আমাদের দেশে ৫ বা তার বেশি মাত্রার যতগুলো ভূমিকম্প হয়েছে তার প্রায় সবগুলোর উৎপত্তিস্থল ছিল দেশের পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল মানে সিলেট, মৌলভীবাজার, এই দিকগুলো? একদম। সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, এই এলাকাগুলো। তার মানে বিশেষজ্ঞরা অনেকটা গোয়েন্দার মতো কাজ করছেন। মানে অতীতে যেখানে কম্পনের চিহ্ন বেশি সেখানেই ভবিষ্যতের বিপদের আশঙ্কা করছেন। চমৎকার তুলনা। হ্যাঁ, ভূতাত্ত্বিক ঝুঁকি মূল্যায়নে এই ঐতিহাসিক ডেটাগুলোই তো প্রধান সূত্র। ওই অঞ্চলটা আসলে ভূতাত্ত্বিক দিক থেকে ইন্দো বার্মা সাবডাকশন জোনের অংশ। সাবডাকশন জোন বিষয়টা একটু সহজ করে যদি বলেন। সহজ ভাষায় বললে এখানে ভারতীয় টেকটনিক প্লেটটা বার্মা প্লেটের নিচে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটা হাজার হাজার বছর ধরে চলছে। আচ্ছা। আটকে যায়। তখন একটা সময়ে গিয়ে সেই জমে থাকা শক্তি হঠাৎ করে বেরিয়ে আসে, আর তখনই বড় ভূমিকম্প হয়। তার মানে ওই অঞ্চলে যে ঘন ঘন ছোট বা মাঝারি ভূমিকম্প হচ্ছে, এটা আসলে একটা বড় বিপদের সংকেত হতে পারে? মানে বড় বিস্ফোরণের আগে ছোট ছোট স্ফুলিঙ্গের মতো। বিষয়টা অনেকটা সেরকমই। ভূতাত্ত্বিকরা মনে করছেন এই ছোট ছোট কম্পনগুলো প্রমাণ করে যে প্লেট বাউন্ডারিটা সক্রিয়। কিন্তু বড় আকারে কোনো শক্তি নির্গত হয়নি বহু বছর। কত বছর? একটা গবেষণায় বলা হয়েছে এই অঞ্চলে প্রায় ৪০০ বছর ধরে বড় কোনো ভূমিকম্প হয়নি। ৪০০ বছর? তার মানে তো বিশাল শক্তি জমা হয়ে আছে। ঠিক, ৪০০ বছরের শক্তি সেখানে জমা হয়ে আছে। যদি এই সঞ্চিত শক্তি একবারে মুক্তি পায় তাহলেই ৮ মাত্রার চেয়েও বড় ভূমিকম্প হতে পারে। আর যেহেতু ঢাকা এই সম্ভাব্য উৎপত্তিস্থল থেকে খুব বেশি দূরে নয়, তাই এর প্রভাব ভয়াবহ হতে পারে। এই তথ্যগুলো শোনার পর তো মনে হচ্ছে আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। মাথার উপর যেন একটা অদৃশ্য তলোয়ার ঝুলছে। হুম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ভূতত্ত্ববিদদের আরেকটা বড় অংশ ঠিক এর উল্টো কথা বলছেন। তাদের মতে ঢাকার মানুষের ঘুম হারাম করার মতো পরিস্থিতি নাকি এখনো তৈরিই হয়নি। বিষয়টা বেশ বিভ্রান্তিকর, তাই না? হ্যাঁ, এবং দ্বিতীয় মতবাদটির পেছনেও বেশ শক্তিশালী যুক্তি আছে।
যেমন ধরুন, ভূতত্ত্ব বিশেষজ্ঞ মকবুলি ইলাহি এবং আরেকজন প্রাধ্যাপক ডক্টর জিল্লুর রহমানের মতামত যদি আমরা দেখি, তারা বিষয়টাকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। তাদের মূল যুক্তিটা ঠিক কি? তারা কেন মনে করছেন যে ঢাকা তুলনামূলকভাবে নিরাপদ? মকবুলি ইলাহির প্রথম এবং সবচেয়ে বড় যুক্তিটা হল ঢাকার ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান? হ্যাঁ, তার মতে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং বিধ্বংসী ভূমিকম্পগুলো সাধারণত টেকটনিক প্লেটের সীমানায়, মানে প্লেট বাউন্ডারিতে হয়ে থাকে। যেমন ধরুন জাপান। হ্যাঁ, জাপানে তো প্রায়ই বড় ভূমিকম্প হয়। কারণ জাপানের অবস্থান একাধিক প্লেটের সংযোগস্থলে। কিন্তু বাংলাদেশ এবং বিশেষ করে ঢাকা শহর এই প্লেট বাউন্ডারি থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত। কিন্তু এই যুক্তিটা কি একটু বেশি সরলীকরণ হয়ে গেল না? আমরা তো জানি মাঝে মধ্যে প্লেটের মাঝখানেও তো ভূমিকম্প হতে পারে। তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পগুলোও তো অনেককে অবাক করে দিয়েছিল। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এখানেই মকবুল ইলাহির দ্বিতীয় যুক্তিটি আসে। তিনি শুধু দূরত্বের কথা বলছেন না, তিনি ঐতিহাসিক তথ্যের কথাও বলছেন। আচ্ছা। তিনি গত ৪০০ বছরের ইতিহাস বিশ্লেষণ করে দেখিয়েছেন যে প্লেট বাউন্ডারিতে যদি ৮ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়ও, সেই কম্পনের শক্তি ঢাকা পর্যন্ত আসতে আসতে অনেকটাই কমে যাবে। কারণ শক্তিটা একটা বিশাল দূরত্ব পাড়ি দিয়ে আসছে। একদম। এটা অনেকটা পুকুরের মাঝখানে ঢিল ছুড়লে যেমন ঢেউটা পাড়ে আসতে আসতে প্রায় মিলিয়ে যায়, সেরকম একটা ব্যাপার। তুরস্কের পরিস্থিতি ভিন্ন, কারণ সেখানকার ফল্ট লাইনগুলো সরাসরি বড় বড় শহরগুলোর নিচ দিয়ে বা খুব কাছ দিয়ে গেছে। ৪০০ বছরের ইতিহাস, কিন্তু ভূতাত্ত্বিক সময়ের হিসাবে ৪০০ বছর কি খুব দীর্ঘ সময়? হতে পারে না যে আমরা একটা অস্বাভাবিক শান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি? এটাও একটা চমৎকার প্রশ্ন এবং বিজ্ঞানীরা এটা নিয়েও ভাবেন। তবে ৪০০ বছরের ডেটা, বিশেষ করে লিখিত ইতিহাস থেকে পাওয়া তথ্য, ঝুঁকি মূল্যায়নের জন্য বেশ নির্ভরযোগ্য বলে মনে করা হয়। এর সাথে তিনি আরও যোগ করেছেন যে ঢাকার নিজের নিচে বড় কোনো সক্রিয় ফল্ট লাইন থাকার সপক্ষের তেমন কোনো জোরালো প্রমাণ নেই। বেশ, তাহলে অধ্যাপক জিল্লুর রহমানের মতামতটা কি? তিনি কি এই যুক্তিগুলোকেই সমর্থন করেন? অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান বিষয়টাকে আরও সহজভাবে ব্যাখ্যা করেছেন। তার মতে সম্প্রতি ঢাকায় যে ছোট বা মাঝারি কম্পন অনুভূত হয়েছে, সেটা একটা খুবই সাধারণ ভূতাত্ত্বিক ঘটনা। সাধারণ ঘটনা? হ্যাঁ, রিক্টার স্কেলে ৬ মাত্রার কম ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পৃথিবীর ভূ অভ্যন্তর তো প্রতিনিয়ত নড়াচড়া করছে, শক্তি নির্গত করছে। এই ছোট কম্পনগুলো সেই স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। আচ্ছা, মানে এগুলোকে বড় কোনো বিপর্যয়ের পূর্বাভাস হিসেবে দেখাটা ভুল হতে পারে? ঠিক। তার মতে পৃথিবীর যে কোনো জায়গাতেই এমন নিম্ন ও মাঝারি মাত্রার ভূমিকম্পও হতে পারে। কিন্তু ওই যে ফল্ট লাইনের কথা বলা হচ্ছিল, যেটা বাংলাদেশের ভেতর দিয়ে গেছে, সেটা নিয়ে তার ব্যাখ্যা কি? ডক্টর রহমান এই ফল্ট লাইনের প্রকৃতি নিয়েও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি দুটো প্রধান ফল্ট লাইনের কথা উল্লেখ করেছেন। একটা গেছে মিয়ানমারের সমান্তরালে, যা ওই ইন্দো বার্মা সাবডাকশন জোনের অংশ। যেটা ঝুঁকির কারণ হিসেবে বলা হচ্ছে। হ্যাঁ, সেই ফল্ট লাইনটিতে ঐতিহাসিকভাবেই বড় বড় ভূমিকম্প হওয়ার রেকর্ড আছে। কিন্তু বাংলাদেশের প্রায় মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে যে ফল্ট লাইনটি চলে গেছে, সেখানে অতীতে বড় কোনো ভূমিকম্প হওয়ার শক্ত কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না। তার মানে আমাদের সবচেয়ে কাছের যে ফল্ট লাইনটি, সেটি ঐতিহাসিকভাবে ততটা সক্রিয় বা বিপজ্জনক নয়? তার মত অনুযায়ী বিষয়টা সেরকমই। তাই পূর্বাঞ্চলে বড় ভূমিকম্প হলেও ঢাকায় তার প্রভাব কিছুটা কম পড়বে বলে তিনি মনে করেন। তাহলে পুরো বিতর্কের মানে কি দাঁড়ালো? একদিকে বলা হচ্ছে ৪০০ বছরের সঞ্চিত শক্তির কারণে ৮.৬ মাত্রার ভূমিকম্পের ঝুঁকি, অন্যদিকে বলা হচ্ছে ঢাকা অনেকটাই নিরাপদ। সাধারণ মানুষ কার কথা বিশ্বাস করবে? এই পরস্পর বিরোধী তথ্য তো আতঙ্ক কমানোর বদলে আরও বাড়িয়ে দিচ্ছে। এটা আসলে বিশ্বাসের প্রশ্ন নয়। এটা হলো ঝুঁকিকে দুই ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার ফল। বিজ্ঞানে এই ধরনের বিতর্ক খুবই স্বাস্থ্যকর এবং স্বাভাবিক। কিভাবে? দেখুন, এক দল বিশেষজ্ঞ সর্বোচ্চ সম্ভাব্য ঝুঁকির কথা বলে আমাদের সতর্ক করতে চাইছেন। এটাকে বলা যেতে পারে প্রিকশনারি প্রিন্সিপাল বা সতর্কতামূলক নীতি। তাদের উদ্দেশ্য হল, যদি সবচেয়ে খারাপ পরিস্থিতিও তৈরি হয়, আমরা যেন তার জন্য প্রস্তুত থাকি। যাতে অবহেলার কারণে বড় কোনো খেসারত দিতে না হয়। একদম। জননিরাপত্তার ক্ষেত্রে এই নীতিটা খুব গুরুত্বপূর্ণ। আর অন্য দল, তারা কি তাহলে এই ঝুঁকিকে অস্বীকার করছেন? না, তারা ঝুঁকিকে অস্বীকার করছেন না, বরং ঝুঁকির মাত্রাটাকে পরিমাপ করতে চাইছেন।
তারা বর্তমান ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে বাস্তবসম্মত ঝুঁকির কথা বলছেন। এটাকে বলা যায় এম্প্যারিক্যাল এভিডেন্স বা পরীক্ষালব্ধ প্রমাণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। তাদের মূল বার্তাটা তাহলে কি? তাদের বক্তব্য হল, হ্যাঁ, ঝুঁকি আছে, কিন্তু সেই ঝুঁকির মাত্রাটা হয়তো ততটা ভয়াবহ নয় যতটা আতঙ্ক ছড়ানো হচ্ছে। অযৌক্তিক ভয় যেন আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে পঙ্গু করে না দেয়, সেটাই তাদের মূল চিন্তা। তার মানে এটা শুধু ভূমিকম্প নিয়েই নয়, বিজ্ঞান কিভাবে কাজ করে তারও একটা দারুণ উদাহরণ। একদিকে আছে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার তাগিদ, যা জননিরাপত্তার জন্য জরুরি। আর অন্যদিকে আছে শুধু নক্কর তথ্যের উপর ভিত্তি করে কথা বলার বৈজ্ঞানিক সততা। এই দুয়ের টানাপোড়েনেই হয়তো সত্যিটা লুকিয়ে আছে। একদম। তবে মজার বিষয় হল, এত ভিন্ন মত থাকা সত্ত্বেও বিশেষজ্ঞরা কিন্তু একটি বিষয়ে পুরোপুরি একমত। সেটা কি? আর সেটা হল, সতর্কতা প্রয়োজন, কিন্তু আতঙ্ক নয়। কারণ অতিরিক্ত আতঙ্ক মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে। আমাদের প্রতিবেদনে যেমন বলা হয়েছে, মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, কাজে যেতে ভয় পাচ্ছে, এটা সমাজের জন্য ভালো নয়। ঠিক। আতঙ্কগ্রস্ত সমাজ তো কোনো দুর্যোগেই ঠিকভাবে মোকাবেলা করতে পারে না। ঠিক তাই। ভূমিকম্পের প্রস্তুতির মানে ভয়ে গুটিয়ে থাকা নয়, বরং সচেতনভাবে কিছু পদক্ষেপ নেওয়া। যেমন বাড়ির কাঠামো পরীক্ষা করা, জরুরি অবস্থায় কি করতে হবে তা জানা, একটা ইমার্জেন্সি কিট তৈরি রাখা। আর ভূমিকম্পের পূর্বাভাসের বিষয়টি? এই যে বলা হচ্ছে ৪০০ বছরের শক্তি জমা হয়ে আছে, এটা কি কালকেই নির্গত হতে পারে? বিজ্ঞানীরা কি এটা বলতে পারেন? না, এখানেই সবচেয়ে বড় অনিশ্চয়তা, এবং এটাই আতঙ্কিত না হওয়ার সবচেয়ে বড় কারণ। আচ্ছা। আমাদের হাতে যে প্রতিবেদনটি আছে সেখানেও খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে বিশেষজ্ঞরা বড় ভূমিকম্পের ঝুঁকির কথা বলছেন, তারাও এটা বলতে পারছেন না যে সেটা কবে হবে। তাদের ভাষ্যমতে এই ভূমিকম্প আজ হবে নাকি ১০০ বছর পরে হবে তার কোনো নিশ্চয়তা নেই। তার মানে ঝুঁকিটা ভূতাত্ত্বিক সময়ের হিসাবে প্রায় নিশ্চিত, কিন্তু মানুষের জীবনের হিসাবে এটা পুরোপুরি আপেক্ষিক। একদম। এটা একটা দীর্ঘমেয়াদী ভূতাত্ত্বিক সম্ভাবনা, কোনো আসন্ন দুর্যোগের পূর্বাভাস নয়। তাহলে আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়ায় তা হল, ঢাকায় ভূমিকম্পের ঝুঁকি নিয়ে দুটো শক্তিশালী কিন্তু সম্পূর্ণ বিপরীতধর্মী মতবাদ রয়েছে। একদিকে প্রফেসর মাকসুদ কামালের গবেষণার মতো কাজগুলো আমাদের ৮ মাত্রারও বেশি ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকির বিষয়ে সতর্ক করছে, যা সতর্কমূলক নীতির উপর ভিত্তি করে দাঁড়িয়ে। আর অন্যদিকে মকবুলে ইলাহি বা ড জিল্লুর রহমানের মতো ভূতাত্ত্বিকরা ঢাকার ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে ঝুঁকির মাত্রা অনেক কম বলে জোরালো যুক্তি দিচ্ছেন। যা পরীক্ষালব্ধ প্রমাণের উপর নির্ভরশীল। আর এর থেকে আমাদের জন্য মূল বার্তা হল, ঝুঁকি শূন্য নয়, কিন্তু আতঙ্কও কোনো সমাধান নয়। ঠিক, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। এর সম্ভাবনাকে অস্বীকার করার উপায় নেই, কিন্তু সেই সম্ভাবনাকে কেন্দ্র করে স্বাভাবিক জীবনযাত্রা থামিয়ে দেওয়াটাও বাস্তবসম্মত নয়। বিজ্ঞানীদের এই ভিন্ন ভিন্ন মত এটাই প্রমাণ করে যে বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। এবং কোনো কিছুই শতভাগ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ঠিক, এটা বিজ্ঞানেরই একটা স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে নতুন তথ্য ও ভিন্ন ভিন্ন ব্যাখ্যার মাধ্যমে একটি বিষয় সম্পর্কে আমাদের ধারণা সময়ের সাথে সাথে আরও স্পষ্ট হয়। আমাদের কাজ হল এই বৈজ্ঞানিক বিতর্কের উভয় দিক শুনে আতঙ্কিত না হয়ে সচেতনভাবে প্রস্তুতির পথে হাঁটা। বিষয়টা আসলেই ভাবনার। একদিকে ঝুঁকির বাস্তবতা, অন্যদিকে জীবনের স্বাভাবিক ছন্দ। দুটোর মধ্যে ভারসাম্য আনাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এখানেই আমাদের আজকের আলোচনার শেষ প্রান্তে এসে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। যখন বিজ্ঞানীরা নিজেরাই কোনো একটি গুরুত্বপূর্ণ জননিরাপত্তার বিষয়ে পুরোপুরি একমত হতে পারেন না, তখন একজন সাধারণ নাগরিক হিসেবে ঝুঁকির জন্য বাস্তবসম্মত প্রস্তুতি এবং নিজের মানসিক প্রশান্তি, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করার সেরা উপায় কী হতে পারে?